প্রিয় শিক্ষার্থীরা, আজ যে ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়ের একটা ওয়ান শট নেওয়ার চেষ্টা করছি, যেখানে পুরো সিকিউটা তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে যে ক্যাটাগরির আমাদের প্রশ্নগুলো আসে সৃজনশীলে, পুরোটা এখানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথমেই জানতে হবে তাহলে যে এই যে চ্যাপ্টার যে 5, এখানে সি প্রোগ্রাম যে ভাষাটা, এটা আসলে আমাদের কেন ব্যবহৃত হয়। আমি দেখতে পাচ্ছি প্রথমেই লিখে রেখেছি যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের সি ভাষাটা ব্যবহার করা হয়। বিভিন্ন যে জটিল গাণিতিক সমস্যাগুলো তা আমরা সহজভাবে যেন আমরা সমাধান করতে পারি, তার জন্য মূলত সি প্রোগ্রামের ব্যবহারটা। তারপরে লিখে রেখেছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সি ভাষার যে জনক, সি ভাষার জনককে, সি ভাষার জনক হচ্ছে আমাদের ডেনিস রিচি। আর আমার যে এই সি প্রোগ্রামটা লিখব, কোন কোন ভাষার সহযোগে লিখব, কোন কোন ভাষার সমন্বয়ে লিখব, কিছু ভাষা এখানে লিখে রেখেছি, যে সি, সি প্লাস প্লাস, প্রোলগ, পাইথন, মার্কারি, ওপিএস, পাইথন অ্যাসেম্বলি, এই ভাষার সমন্বয়ে মূলত আমরা সি ভাষাগুলো, এই সি প্রোগ্রামটা আমরা লিখে থাকি। আমাদের এই অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটাকে বলতে পারি আমরা ফ্লো চার্ট, দ্বিতীয় ভাগটা হচ্ছে অ্যালগরিদম এবং তৃতীয় ভাগটা হচ্ছে সি প্রোগ্রাম। এই 3টা ভাগের সমন্বয়ে মূলত আমাদের এই অধ্যায়টা তৈরি। এই 3টা ভাগের কনসেপ্ট যদি পুরোপুরি ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমাদের পার্ট বাই পার্ট জানতে হবে। আগে ফ্লো চার্ট কী জিনিস, কীভাবে ফ্লো চার্ট তৈরি হয় এবং কোন কোন উপাদানগুলো ফ্লো চার্টে থাকে। তারপরে আমাদের জানতে হবে যে অ্যালগরিদমটা কী জিনিস, কীভাবে একটা অ্যালগরিদম তৈরি করা হয়, এবং সর্বশেষে আমাদের ধারণা নিতে হবে যে কীভাবে একটা সি প্রোগ্রাম লিখতে হয়। তাহলে ফ্লোচার্ট হচ্ছে জ্যামিতিক চিত্রের সমন্বয়ে তৈরি কাঠামো। তাহলে আমরা বলতে পারি জ্যামিতিক চিত্রের সমন্বয়ে তৈরি কাঠামোকেই ফ্লোচার্ট বলে। তাহলে চিত্রের ধারা মূলত আমাদের ফ্লোচার্টটা বর্ণনা বা ব্যাখ্যা করতে হয়। ফ্লোচার্টটা ভালোভাবে রপ্ত করতে গেলে আমাদের অবশ্যই তার 3টা ভাগ জানতে হবে। একটা হচ্ছে সাধারণ ফ্লোচার্ট, আরেকটি হচ্ছে ছোট এবং বড় ফ্লোচার্ট, আর সর্বশেষটি হচ্ছে আমাদের ধারার ফ্লোচার্ট। এই 3টা ফ্লোচার্ট জানলে আমাদের পুরো ফ্লোচার্টের টপিকটাই শেষ হয়ে যাবে। এখন আমাদের জানতে হবে যে কীভাবে একটা সাধারণ ফ্লোচার্ট তৈরি করতে হয়, এবং ছোট বড় ফ্লোচার্টটাই কীভাবে তৈরি হয়, এবং ধারার ফ্লোচার্টটাই কীভাবে তৈরি করতে হয়, কোন কোন কাঠামোতে, এটা আমাদের আলাদাভাবে এখন জানতে হবে। ফ্লোচার্টের মৌলিক সাজ হচ্ছে আমাদের 4টি, এটা এমসিকিউতে আসতে পারে। প্রথম সাজটি হচ্ছে আমার ডিম্বাকার আকৃতির, সেটা শুরু এবং শেষ অর্থে ব্যবহৃত হয়। আর আরেকটি হচ্ছে আমাদের রম্বসের মতন, সেটি সাধারণত ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয়। আর যেটা আয়তকারের মতন দেখতে, সেটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়, যেখানে মূলত মেইন প্রোগ্রামের কাজটা সম্পাদিত হয়। আর এটা হচ্ছে ডাম্বেল আকৃতির, যেটা এটা মূলত সিদ্ধান্ত বা শর্তের জন্য ব্যবহৃত হয়। এ হচ্ছে আমাদের 4টা প্রতীক, এটাকে বলা হয় মৌলিক সাজ। এগুলোর সমন্বয়ে মূলত আমরা ফ্লোচার্টটি তৈরি করি। এটা সাধারণ ফ্লোচার্টই হোক, ছোটো বড়ই হোক বা ধারারই হোক না কেন। এছাড়া অতিরিক্ত এই মৌলিক সাজগুলো ছাড়া আমাদের অতিরিক্ত আরও 2টি সাজ ব্যবহৃত হয়, যেটা হচ্ছে আমাদের বৃত্ত আকৃতির একদম ছোটো করে, সেটা হচ্ছে সংযোগ। আর সর্বশেষটি এই তীর চিহ্নের মতন, যারা এরো চিহ্নের মতন ব্যবহৃত হয়েছে, সেটা প্রবাহের দিককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এই ছিল মূলত আমাদের সাজগুলো, যেগুলো দিয়ে মূলত আমরা ফ্লোচার্টটি অঙ্কন করব। এই হচ্ছে আমাদের 3টা ফ্লোচার্ট, সাধারণ, ছোট বড় এবং ধারার। কিছুক্ষণ আগে যে আমি যে মৌলিক সাজগুলো দিয়েছিলাম, এগুলোর সমন্বয়ে আমরা এগুলো এখন অঙ্কন করব। এই হচ্ছে আমাদের 3টি ফ্লোচার্ট। সাধারণ ফ্লোচার্টটা এইভাবে হয়, ছোটো বড়টা হচ্ছে এইভাবে, এবং ধারার যে ফ্লোচার্টটা সেটা হচ্ছে আমাদের এইভাবে হবে। এখন কথা হচ্ছে আমরা কীভাবে এটা মনে রাখবো। এটা বিভিন্ন সাইন দিয়ে মনে রাখতে পারি। যেমন প্রথমে আমাদের একটা ডিম্বাকার হবে, তারপরে হচ্ছে এই ইনপুটে একটা গড় হবে, তারপরে প্রসেসিংয়ের পর একটা আউটপুট, এবং সর্বশেষটি হচ্ছে আমাদের শেষের। তাহলে এইভাবে আমরা সাধারণ ফ্লোচার্টটা মনে রাখবো। আর ছোটো বড়টা কীভাবে মনে রাখবো, প্রথমে আমাদের এই ফ্লোচার্টটা স্টার্ট করতে হবে, যার জন্য আমরা লিখতে হবে যে শুরুর যে একটা চিহ্ন আছে সেটা দিলাম, তারপর হচ্ছে ইনপুট দিতে হবে মান। ইনপুটের পরে ছোটো বড় বলতে গেলে আমাদের আসলে সাধারণত 3টি সংখ্যার মধ্যে ছোটো বড় বেশিরভাগ প্রশ্নে বলা থাকে, যার জন্য আমি এই 3টি আমি শর্তের গড় দিয়েছি, মানে ডিসিশন সিম্বল দিয়েছি আমি 3টি। আর এই প্রত্যেকটার জন্য আমাদের একটা করে আউটপুটের গড় দরকার, যার জন্য আমি আউটপুটের গড় দিয়েছি এখানে 3টি রম্বস আকৃতির। এখানে একটা, যেখানে এখানে একটা, মানে একটা এ, একটা বি এবং একটা সির জন্য। সর্বশেষে আমি প্রত্যেকটাকে জয়েন করে দিয়েছি, এবং জয়েন করে দিয়ে আমি এই শেষ করে দিয়েছি আমার ফ্লোচার্টটা।
যার জন্য আমি একটি ডিম্বাকার চিত্র দিয়েছি। তারপর এটা হচ্ছে ধারাটা আমার পুরোপুরি মুখস্থ করে নিতে হবে, যে প্রথমে হচ্ছে আমার একটি শুরুর চিহ্ন দিতে হবে, তারপরে হচ্ছে ইনপুট, তারপর এটা হচ্ছে প্রসেসিংয়ের পরে একটি জয়েনিং চিহ্ন, জয়েনিংয়ের চিহ্নের পরে আমার একটা শর্ত বা সিদ্ধান্তের একটা এই ডাম্বেল আকৃতি প্রতীকটা দিতে হবে। তারপরে আমার প্রসেসিংয়ের ঘর দিতে হবে 2টি, আর নিচের যে প্রসেসিংয়ের ঘরটি এটাকে একদম আমার জয়েনিং চিহ্নের সাথে একদম লাগিয়ে দিতে হবে। আর এই দিক দিয়ে দিতে হবে আমার আউটপুটের, আমার ধারা যে যোগফলটা নির্ণয় করব তার জন্য আউটপুট একটি ঘর দিতে হবে, এবং আউটপুট দেওয়ার পরে সর্বশেষ আমি একদম শেষের জন্য একটি ডিম্বাকার চিত্র আবার অঙ্কন করে দেবো। তাহলে এই ছিল সাধারণ বেসিক আলোচনা। এখন আমাদের প্রশ্ন দেখে কিভাবে বুঝবো যে আমার কখন সাধারণ ফ্লোচার্টটা আঁকতে হবে বা ছোটো বড়োটা আঁকতে হবে বা ফ্লোচার্টটাই অ্যাপ্লাই করতে হবে। এখন আমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এগুলোকে সাজানোর চেষ্টা করব। প্রশ্নে আমাদের এরকম বলা থাকবে যে যোগফল নির্ণয় করো, 2টি সংখ্যা বা 3টি সংখ্যার যোগফল নির্ণয় করো, অথবা 2টি অথবা 3টি সংখ্যার গড় নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এরকম বলা থাকবে, বা চিত্র আকারে দেওয়া থাকবে ত্রিভুজ বা অন্যান্য এই আমাদের গাণিতিক সমস্যাগুলো। আরেকটা কথা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস এ ধরনের কথাও থাকতে পারে। তাহলে এইগুলো যদি প্রশ্নে বলা থাকে তাহলে আমরা তখন সাধারণ ফ্লোচার্টটা অঙ্কন করব। এই কথাগুলোর ভিত্তিতে আমরা ভাববো যে এখানে সাধারণ ফ্লোচার্টটা আমাদের ব্যবহার করতে হবে। আর যদি প্রশ্নে এরকম বলা থাকে যে 3টি সংখ্যা বা 3টি সংখ্যা যদি তারা প্রশ্নে দিয়ে দেয় যে এ বি সি 3টি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয় করো, বা কোনটি ছোট, শুধু বড় যে বলবে তা না, ছোট বলতে পারে যে 3টি সংখ্যার মধ্যে কোনটি ছোট নির্ণয় করো, আমরা সেম ফ্লোচার্টই অ্যাপ্লাই করব। আর এরকমভাবে বলা থাকতে পারে যে 3 জনের ব্যক্তির বয়স দেওয়া থাকতে পারে, এই বয়স থেকে আমাদের কে বড় বা ছোট নির্ণয় করো, তাহলে আমরা সেম ফ্লোচার্টই অঙ্কন করব। এছাড়া আর একটু ব্যতিক্রমভাবে যদি বলে তাহলে বলবে এরকম যে 3 জন খেলোয়াড়, 3 জনের নাম দেওয়া থাকতে পারে, তাদের মধ্যে কে বেশি বা কম রান করেছে, সেই ক্ষেত্রেও সেম ফ্লোচার্টটাই আমরা অঙ্কন করব। আর যদি আমাদের 2 জনের কথা বলা থাকে তাহলে সেম জিনিসটা অঙ্কন করব, জাস্ট আমরা একটা ঘর কমিয়ে দেবো। যেহেতু এখানে আমরা এই সিদ্ধান্তের প্রতীক দিয়েছি 3টি, যদি 2 জন বলা থাকে তাহলে আমরা একটা কমিয়ে 2টি দেবো। আর আউটপুটের ঘর এখানে দেওয়া আছে 3টি, আমরা একটু কমিয়ে 2টি দেবো। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারলাম যে কখন আমরা সাধারণ ফ্লোচার্টটা ব্যবহার করবো এবং কখন আমরা ছোট বড় ফ্লোচার্টটা ব্যবহার করব। এখন বাকি রইল শুধু ধারারটা। ধারার ক্ষেত্রে আমাদের প্রশ্নে এরকম ধারা উল্লেখ করা থাকতে পারে উদ্দীপকে, যে প্রথমে প্রথম পদ দেওয়া থাকবে, তারপর দ্বিতীয় তৃতীয় এইভাবে ক্রমান্বয়ে একটা ধারা বৃদ্ধি পেয়ে যাবে, এরকম ধারা দেওয়া থাকতে পারে। বা ব্যবধান 2 করে থাকতে পারে, 3 করে 4 করে, এরকম ব্যবধান দিয়ে তারা একটা ধারা দিয়ে দিতে পারে এবং শেষ পদ বলে দিবে। প্রত্যেকটার শেষই তারা শেষ পদটা বলে দেবে। এরকমভাবেও থাকতে পারে যে প্রথম দ্বিতীয় পদ, কিন্তু প্রত্যেকটার উপরে তারা স্কোয়ার দিয়ে বর্গ করে দেবে এবং শেষ পদও বলা থাকবে। আর এছাড়া তারা গুণোত্তর ধারাও দিয়েও দিতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি পদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে আমরা এটা ভাববো গুণোত্তর ধারা, তাহলে তারা গুণোত্তর ধারাও দিতে পারে। আমরা জানি ধারা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তাহলে যে ধারাই বলুক না কেন আমাদের সেম ফ্লোচার্টটা অঙ্কন করে দিতে হবে, এবং এই ফ্লোচার্টে কীভাবে আমরা মানগুলো বসাবো সেগুলো আমরা এখন ধারণা নেব। প্রশ্নে এরকম ধারা দেওয়া থাকতে পারে, দিয়ে তারা বলতে পারে যে এই ধারাটির যোগফল নির্ণয় করো। যদি আমাদের এটা এই গুণোত্তর দ্বারাই হোক আর সমান্তর দ্বারাই হোক, তারা মূলত আমাদের কাছে তারা যোগফলটা জানতে চায়। তাহলে যোগফল নির্ণয়ের ফ্লোচার্টটা বা প্রবাহ চিত্র অঙ্কন করতে আমাদের বলা হতে পারে। ফ্লোচার্ট এবং প্রবাহ চিত্র একই কথা, যাই বলুক না কেন আমরা এটাই অঙ্কন করব। এখন এই ধারাটার থেকে প্রত্যেকটা তথ্য আমার খুঁজে বের করতে হবে। এখানে যে আমরা এই জ্যামিতিক যে চিহ্নগুলো ব্যবহার করলাম, এখানে কোন তথ্যটা কোথায় বসাবো সব তথ্যগুলো আমার এই ধারা থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম পদ, এই ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের 1, তাহলে প্রথম পদকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, মানে ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের 1। আর আমরা যদি এখানে খেয়াল করি দেখতে পারবো যে প্রত্যেকটা পদের ব্যবধান হচ্ছে এখানে 2 করে, মানে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদটা বাদ দিই তাহলে কিন্তু ব্যবধানটা চলে আসছে, অথবা তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের ব্যবধানটা চলে আসছে, মানে পার্থক্য। এই প্রত্যেকটা পদের পার্থক্যটা আমরা এই এখানে দেখতে পাচ্ছি 2 করে, যেটাকে আমরা বলতে পারি যে বৃদ্ধি, মানে প্রত্যেকটা পদের বৃদ্ধি পেয়েছে 2 করে, তাহলে এখানে লিখে নিলাম 2।
এখানে আরও একটা জিনিস আমাদের স্পষ্ট করতে হবে যে এটা শেষ পদ কত। এখানে শেষ পদ স্পষ্ট বলা আছে যে এন, এখানে এন না দিয়ে তারা সংখ্যাও দিতে পারতো, কিন্তু এখানে তারা শেষ পদ এখানে ব্যবহার করেছে এনকে, যার জন্য আমরা এখানে এন লিখব শেষ পদ হিসাবে। আচ্ছা, এখন আমাদের চাওয়া হয়েছিল প্রশ্নে যে যোগফল নির্ণয় করো। যোগফলকে আমরা মূলত সামেশন বলে থাকি। তাহলে এই সামেশনের ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে সূত্রের সমন্বয়ে এই পুরো ধারাটার আমরা যোগফল করব। তাহলে আমাদের এই যোগফলের সূত্রটা হচ্ছে এরকম যে এস সমান সমান এস প্লাস আই, এইটুকু সূত্রের সমন্বয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। আর একটু লক্ষণীয় বিষয় হচ্ছে দেখতে হবে আমাদের এই পুরো ধারার ক্ষেত্রে উপরে তারা কি স্কোয়ার বা কিউব এরকম কিছু ব্যবহার করেছে কিনা। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার ব্যবহার করা আছে। তাহলে আমাদের যে এই আইটা, এটা আমাদের পুরোপুরি মুখস্থই করতে হবে, কারণ এই ফর্মুলাটাই মূলত যোগফলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এস সমান সমান এস প্লাস আই, এখানে যেহেতু স্কোয়ার ব্যবহার করা আছে যার জন্য অতিরিক্ত একটা গুণাকার আমাদের আই এখানে দিতে হবে। যদি এখানে তারা কিউব ব্যবহার করতো তাহলে আমরা এখানে 3টা আই গুণ আকারে দিতাম। তাহলে এই যে প্রকাশটা যোগফলের নির্ণয়ের, এই প্রকাশটা এইভাবে না দিয়ে আমরা একটু অন্যভাবে দিতে পারতাম যে এস সমান সমান এস প্লাস, এইভাবে আমরা এই পাওয়ার কথাটা ব্যবহার করে এইভাবে আই লিখে ক্ষমা দিয়ে 2 লিখে দিতে পারতাম। তাহলে এই প্রকাশ আর এই প্রকাশ সেমই, জাস্ট আমরা এখানে পাওয়ার কথাটা ব্যবহার করেছি। এর দ্বারা বোঝানো হয়েছে যে আয়ের উপরে পাওয়ার হিসেবে আমাদের 2 বসবে, এটাই। আর যদি এখানে আরও বড় সংখ্যা থাকতো, যে এখানে যদি 5 বা 8 থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে আমরা খুবই সহজ হতো, কারণ এখানে 5 বার বা 8 বার লিখতে আমাদের অনেক জায়গার প্রয়োজন হতো, যেটা এইভাবে করলে আমাদের অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা দুটোটাই সেম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে যে আমরা যে বৃদ্ধিটা বের করেছিলাম, মানে কত করে বৃদ্ধি পেয়েছে ধারাটা, সেটা হচ্ছে 2 করে। তাহলে এটাকেও আমাদের একটা এই সংকেত দ্বারা মূলত এটাকে প্রকাশ করতে হবে। এটার প্রকাশের মাধ্যমটা হচ্ছে এরকম, যেহেতু ইনক্রিমেন্ট মানে যেহেতু বৃদ্ধি পেয়েছে, এই ইনক্রিমেন্টটা আমরা আই দ্বারা প্রকাশ করব, যে আই ইকুয়াল আই প্লাস 2, কারণ এখানে 2 করে যেহেতু বৃদ্ধি পেয়েছে ধারাটা, যার জন্য আমরা লিখেছি আই সমান সমান আই প্লাস 2। এখন আমাদের কাজ হচ্ছে এই তথ্যগুলো এখানে বসানো, ফ্লোচার্টে বসানো। আচ্ছা, আমি কিন্তু শুরুতে আলোচনা করেছিলাম, যখন মৌলিক সাজগুলো দেই তখন বলেছিলাম যে কার কোন কাজ। তাহলে আবার একটু বলে দিচ্ছি যে এই যে চিহ্নটা ডিম্বাকৃতির এবং এই চিহ্নটা ডিম্বাকৃতির, এটির কাজ হচ্ছে শুরু এবং শেষ। আর রম্বসাকৃতির যে চিহ্নটা এটা হচ্ছে ইনপুট এবং এটা আউটপুট। আর আয়তাকারের মতন চিহ্নগুলো, সেগুলো মূলত আমাদের প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজগুলো করে থাকে। আর যেটা ডাম্বেল আকৃতির, সেটা মূলত সিদ্ধান্ত বা ডিসিশন জাতীয় কাজগুলো নিয়ে থাকে, বা শর্ত জাতীয় কাজগুলো এই প্রতীকের সাহায্যে আমরা করে থাকি। আর এই ছোট্ট যে চিহ্নটা বৃত্ত আকৃতির, সেটা মূলত আমাদের সংযোগ করতে ব্যবহৃত হয়েছে। ফ্লোচার্টের একটা পার্টের সাথে আর একটা পার্ট আমরা যুক্ত করতে গেলে এই চিহ্নটা ব্যবহার করব। তাহলে এখন আমরা এই মানগুলো এখানে বসাই। এখানে আমাদের শুরু লিখতে হবে, যেহেতু আমাদের ফ্লোচার্টটা স্টার্ট করছে, এখানে লিখবো আমরা শুরু বা স্টার্ট। তাহলে এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য আমি বলেছিলাম। তাহলে এখানে আমি স্পষ্টভাবে লিখে দিব যে ইনপুট, এখানে ইনপুট দিব আমরা যে আমাদের পদ সংখ্যাগুলো। এখানে কিন্তু শেষ পদ বলা নেই, এখন যেহেতু বলা নেই, শেষ পদ হিসাবে এন বর্ণকে ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা লিখবো এখানে ইনপুট এন। আর যদি এখানে সংখ্যায় বলা থাকতো যে 100 200 এরকম বা 50 এরকম, তাহলে আমরা লিখতাম যে এন ইকুয়াল 50 বা 100 এরকম লিখতাম। তাহলে প্রথমে লিখলাম স্টার্ট, তারপরে লিখলাম ইনপুট। এখন হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের লিখতে হবে প্রথম পদটা ডিক্লেয়ার করতে হবে। আমাদের ধারা প্রথম পদ হচ্ছে এখানে 1। তাহলে এই প্রথম পদকে আমরা প্রকাশ করেছিলাম আই দ্বারা, আমরা চাইলে এ দ্বারা প্রকাশ করতে পারতাম, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে আমাদের আই দ্বারা প্রকাশ করা। তাহলে আমরা লিখি যে আই ইকুয়াল হচ্ছে আমাদের 1, মানে আমাদের এই ধারার প্রথম পদ হচ্ছে আমাদের 1, যার জন্য লিখলাম আই ইকুয়াল 1। আর আরেকটি মেজর বিষয় হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যোগফল নির্ণয় করা। আর যোগফলকে আমরা অবশ্যই বলবো সাম। তাহলে আমাদের এখানে সামের মান দিতে হবে। যেহেতু মাত্র ধারাটা শুরু হয়েছে, আমরা জানি না সামের মান কত, যার জন্য আমরা লিখবো সাম ইকুয়াল 0। পুরো ধারাটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবো যোগফলটা কত দাঁড়ায়। শুরুতে যেহেতু আমি জানি না, যার জন্য আমি লিখলাম যে সাম ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমাদের 3টি গড়ের কাজ শেষ। তারপরে হচ্ছে আমাদের এই শর্তের ঘরে কি বসবে। এই শর্তের ঘরে মূলত আমাদের একটা শর্ত নিজেরা ক্রিয়েট করতে হবে। এখানে প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়ে আমাদের একটা শর্ত ক্রিয়েট করতে হবে। এখানে প্রথম পদটা হচ্ছে আমাদের
এক এবং শেষ পদ হচ্ছে আমাদের এই এন। তাহলে আমরা বলতে পারি, আর এই প্রথম পদের প্রকাশ কিন্তু আমরা আই দ্বারা করেছিলাম, যে বলতে পারি যে আই লেস দেন অর ইকুয়াল এন, মানে আমাদের এই যে শর্তটা এন পর্যন্ত সত্য, মানে এন এর মান যত বলা থাকবে তত পর্যন্ত আমরা যোগফল নির্ণয় করব, যার জন্য আমরা বলছি যে আই লেস দেন অর ইকুয়াল এন। আর যদি এরকম হতো যে এন এর থেকে আমাদের ইনপুট নেওয়া মানগুলো ছোটো হবে, তাহলে কিন্তু আমরা এই ইকুয়াল চিহ্নটা দিতাম না। এই সম্পর্কতে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে আই হবে ছোট, মানে চলক আয়ের যে চলকগুলো, আই বলতে আমি বুঝিয়েছি যে প্রত্যেকটা পদের মান, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে ক্রমান্বয়ে যে আমরা মানগুলো নিব সেটা আমরা আই দ্বারা প্রকাশ করব। আর এনকে এখানে শেষ পদ হিসেবে ব্যবহৃত করেছি, কিন্তু এখানে এমন কোনো কিছু বলা নেই যে আমাদের আয়ের মান এই এন থেকে ছোটো হবে, যার জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে আই লেস দেন অর ইকুয়াল এন, এন পর্যন্তই আমরা আয়ের মানটা ব্যবহার করতে পারবো যোগফল নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই শর্তটা জাস্ট এখানে বসিয়ে দিব। এখন যদি এখানে সংখ্যায় মান বলা থাকতো যে এখানে এন এর মান যদি 50 থাকতো, তাহলে আমরা এমনভাবে জাস্ট এন তুলে দিয়ে আমরা এখানে 50 লিখে নিতাম। এ হচ্ছে আমাদের শর্তের কাজটা। তাহলে শর্তটা লিখি যে আই লেস দেন অর ইকুয়াল এন। যদি এই শর্তটা সত্য হয় তাহলে আমরা এই বারংবার আমাদের যোগফলের কাজটা করে যাব, আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা এই প্রিন্ট দিয়ে দেব। তাহলে এখন শুধু বাকি রইল আমাদের এই দুইটি প্রক্রিয়ার গড়। এই দুইটি প্রক্রিয়ার গড়, এই প্রথমটিকে বলা হয় আমাদের স্টেটমেন্টের গড়। এই প্রথম যে প্রক্রিয়ার গড়টা, এটাকে বলা হয় আমাদের স্টেটমেন্টের গড়। তাহলে এখানে স্টেটমেন্ট বলতে আমি বুঝিয়েছি যেখানে আমাদের মূল যোগফলের কাজটা সম্পাদিত হবে। স্টেটমেন্ট এর বানানে কিন্তু প্রথম অক্ষরটা হচ্ছে আমাদের এস। আমরা এই বর্ণের সাথে মিল রেখে বলতে পারি যে এস ইকুয়াল এস প্লাস আই গুণ আই, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই প্রকাশটা কিন্তু আমি এইভাবেও করেছিলাম, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে এই গড়টা হচ্ছে স্টেটমেন্টের, আর এই সর্বশেষ গড়টি হচ্ছে আমাদের ইনক্রিমেন্টের। এখানে আমাদের ধারাটা কত করে বৃদ্ধি পেল সেই জাতীয় শর্তটা এখানে আনবো। তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট, যার জন্য আমি এখানে লিখবো যে এস সমান সমান এস প্লাস আই গুণ আই। এখানে দুইটা আই হওয়ার কারণ হচ্ছে এখানে স্কোয়ার ব্যবহার করা হয়েছিল ধারাটিতে। আচ্ছা, সর্বশেষটি হচ্ছে আমাদের এই ইনক্রিমেন্ট, মানে ধারাটা কত করে বৃদ্ধি পেলো সেই জাতীয় শর্তটা আনবো। তাহলে ইনক্রিমেন্টের কাজ আমি এখানে করে লিখেছিলাম যে ধারাটা বৃদ্ধি পেয়েছিল 2 করে, আর এর স্ট্রাকচার হচ্ছে এরকম যে আই সমান সমান আই প্লাস 2। মানে এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে প্রত্যেকটা পদ যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে তার পূর্বের পদের সাথে 2 করে এই যোগ করলে আমাদের পরবর্তী পদটা পাচ্ছি। এখানে প্রথমে কিন্তু আমাদের প্রথম পদ ছিল 1, এই 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় পদটা পাবো। আবার এই দ্বিতীয় পদের সাথে যদি আবার আমরা 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের তৃতীয় পদটা পাবো। আমাদের ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটি পদ এইভাবে দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, ধারাটা কত করে বৃদ্ধি পেল। তাহলে ইনক্রিমেন্টটা লিখবো এখানে আই সমান সমান আই প্লাস 2। এ হচ্ছে আমার ইনক্রিমেন্টের কাজ। মোটামুটি আমি সব কাজই শেষ করে দিচ্ছি। এখন শুধু আমাদের এই প্রিন্টের কাজটা, মানে আউটপুটের কাজটা বাকি রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই শর্তটা সত্য হবে, মানে এন এর মান যত বলা থাকবে ততই যদি আমি নেই ইনপুট হিসেবে আয়ের মান, তাহলে আমরা ভাববো যে আমাদের এই শর্তটা সত্য। তার মানে ইয়েস পাবো, আমরা এখানে কমান্ড হিসাবে ইয়েস পাবো এবং এই কাজগুলো করব। আর যদি এই এন এর মান বেশি হয়ে যায়, মানে এখানে যা থাকবে, এখানে যদি 50 থাকতো আর আমি যদি ইনপুট হিসাবে এখানে আয়ের মান এই 150 বা 52 ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমাদের এই শর্তটা সত্য হতো না। যার জন্য আমরা এখানে পাবো নো কমান্ড, আর এখানে আমরা উত্তর ছাপিয়ে নেব, যার জন্য লিখব প্রিন্ট এস বা প্রিন্ট সাম। এইভাবে মূলত আমরা যোগফলটা নির্ণয় করি ধারার। আর সর্বশেষে আমরা এখানে জাস্ট লিখে দেব ইন্ড। এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের পুরো ফ্লোচার্টটাই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এরকম বলা থাকতো যে স্কোয়ারগুলো যদি না থাকতো তাহলে আমরা কিভাবে করতাম এই কাজটা। যদি স্কোয়ারগুলো না থাকতো তাহলে আমাদের স্টেটমেন্টের জায়গায় একটু পরিবর্তন করতাম। মানে এখানে স্টেটমেন্টে যেহেতু আমরা দিয়েছিলাম আই গুণ আই, এখন আর আমরা আই গুণ আই দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আই দিলেই আমাদের হবে। তাহলে এস সমান সমান এস প্লাস আই এটা দিলেই হবে। তাহলে আর এইভাবে পাওয়ার আনার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যেহেতু কোনো পাওয়ার নেই, যার জন্য আমরা এই ফরম্যাটটা আর অ্যাপ্লাই করবো না। তাহলে শুধু এখানে একটু চেঞ্জ করবো যে এস সমান সমান এস প্লাস আই। তাহলে স্টেটমেন্টের জায়গায় শুধু আমাদের এস সমান সমান এস প্লাস আই দিলেই হচ্ছে। আর ইনক্রিমেন্ট যেহেতু মানে বৃদ্ধি পেয়েছে 2 করে, তাহলে এটাও ঠিক থাকছে আমাদের। আর শর্তটাও আমাদের এন পর্যন্ত এটাও ঠিক থাকছে। তাহলে একটু জাস্ট খালি এই পরিবর্তনটা করে দিলে আমাদের এই এরকমটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা সলিউশন করব একটু যে গুণোত্তর দ্বারা, মানে ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে এটা কীভাবে আমরা করব সে কিন্তু একটু আলোচনা করব।
সাধারণত গুণোত্তর ধারাটা দেখতে আসলে এরকম হতো, মানে ফ্যাক্টোরিয়ালের যদি বলা থাকতো তাহলে এরকম হতো, তাহলে আমাদের যুগ চিহ্নটা থাকতো না, এখানে গুণ চিহ্ন থাকতো। এটা একটা ধারারই, তাহলে আমরা ফ্লোচার্ট সেম স্ট্রাকচারই ফলো করব, ভিতরের যে মানগুলা তা আমরা পরিবর্তন করব। এখন কিভাবে পরিবর্তন করব তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছি যে প্রথম পদ, তারপর হচ্ছে বৃদ্ধি মানে ইনক্রিমেন্টটা কত করে ধারাটা বৃদ্ধি পেয়েছে, এখানে স্টেটমেন্টেরও কাজ আছে এবং এখানে কন্ডিশনেরও কাজ আছে। তাহলে এতটুক আমাদের ধারার ভিতর থেকে এই তথ্যগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ হিসাবে বা এই ইনিশিয়াল ভ্যালু হিসাবে রয়েছে 1, তাহলে আমরা আয়ের মান আমরা 1 ধরতে পারি। আর ইনক্রিমেন্ট যদি চিন্তা করি, এখানে প্রত্যেকটা পদের ব্যবধান দেখতে পাচ্ছি আমি এখানে 1 করে, যেহেতু 1 করে ব্যবধান, তাহলে আমরা ইনক্রিমেন্টটা এমন বলতে পারি যে আই সমান সমান আই প্লাস 1, মানে 1 করে বৃদ্ধি পেয়েছে এটা বলতে পারি। আর এখানে স্টেটমেন্ট আমি সমান্তর ধারার ক্ষেত্রে বলেছিলাম যে স্টেটমেন্ট ছিল আমাদের এস সমান সমান এস প্লাস আই, এরকম ছিল। কিন্তু আজ যেহেতু এটা গুণোত্তর ধারা বলছি, তাহলে আমরা এখানে এস কথাটা ব্যবহার করতে পারবো না, এখানে আমরা এফ ব্যবহার করবো, যেহেতু ওটা একটা ফ্যাক্টোরিয়ালের অঙ্ক। তাহলে আমরা আজকে স্টেটমেন্টে সাজাবো এমনভাবে যে এফ ইকুয়াল এফ গুণ আই, মানে আমাদের এফের মানটা যদি বের করতে হয় তাহলে এই প্রদত্ত এফের মানের সাথে আমাদের আই গুণ করতে হবে। আর এই স্টার চিহ্নের মতনই আমরা এই প্রোগ্রামের গুণগুলা দিয়ে থাকি। আর এখন বাকি রয়েছে শুধু আমাদের শর্তটা হচ্ছে প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়ে সমান্ত ধারার মতোই। তাহলে প্রথম পদ হচ্ছে এখানে 1, যেটা আমি আই দ্বারা প্রকাশ করেছি, আর এখানে শেষ পদ হচ্ছে আমাদের এন। তাহলে আমি বলতে পারি যে আই লেস দেন অর ইকুয়াল এন, এই হচ্ছে আমার শর্ত। তাহলে একটু পরিবর্তন যদি আমি খেয়াল করি, তাহলে আমাদের এস এর জায়গায় পরিবর্তনটা এখানে হয়েছে। তাহলে এই চার্টে আমরা কীভাবে লিখবো, প্রথমে স্টার্টই লিখবো, তারপরে ইনপুট, আমাদের শেষ পদ যা ছিল তাই লিখবো। আর এখানে আয়ের মান এখানে যেহেতু আমাদের 1, আর আমরা যে কিছুক্ষণ আগেও যে করেছিলাম যে সমান্তর ধারার অঙ্কগুলো, সেখানে কিন্তু একই ছিল, যার জন্য আমরা একই লিখলাম আয়ের মান। এখন হচ্ছে এখানে সাম লেখা যাবে না, কারণ যেহেতু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের জিরোর তেমন ভ্যালু নেই, যার জন্য আমরা এখানে সামের মানটা এখানে চেঞ্জ করে দেব। এখানে লিখবো আমরা এফ মানে ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এফ এর মান আমাদের 1 হতে হবে, কারণ এখানে যদি আমরা জিরো ব্যবহার করি তাহলে জিরোর সাথে আমরা যতটুকুই মান গুণ করি না কেন আমাদের উত্তর জিরো হবে, যার জন্য এখানে এফ এর মান আমাদের 1 হবে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই কন্ডিশনের গড় কিন্তু আমাদের সেমই, যে প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়ে তৈরি করা ছিল, এখানে যা ছিল আমরা তাই লিখে দিলাম। তারপরে বাকি রইল আমাদের দুইটি প্রসেসিংয়ের কাজ, মানে স্টেটমেন্টের কাজটা এবং ইনক্রিমেন্টের কাজটা। স্টেটমেন্ট আমি এখানে লিখে রেখেছি যে এখন আর আমরা এস দিয়ে লিখবো না, স্টেটমেন্টটা আমরা এখন লিখবো এফ এর সমন্বয়ে। তাহলে আমরা লিখবো এফ ইকুয়াল এফ গুণ আই, এই হচ্ছে আমাদের স্টেটমেন্টটা। আর বৃদ্ধি যেহেতু আমাদের এখানে 1 করে পেয়েছে, তাহলে আমরা এখানে লিখবো যে আই ইকুয়াল আই প্লাস 1, আই প্লাস 1 মানে 1 করে বৃদ্ধি পেয়েছে। আর এখানে প্রিন্টের জায়গায় একটু পরিবর্তন আনবো, এখানে প্রিন্ট আর এস দিব না, যেহেতু আমরা এখানে এস এর কোনো কাজই করি না। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল যেহেতু বের করেছি, তাহলে আমরা এখানে দিব প্রিন্ট এফ, তারপরে আমাদের দিব ইন্ড। এখন কথা হচ্ছে এই শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্য, আমরা এই দুটি কাজ কন্টিনিউ করে যাব। আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা নো কমান্ড পাবো এবং আমাদের প্রিন্ট এফ করে দেবো। এই ছিল মূলত আমাদের যে যদি ফ্যাক্টোরিয়াল কেন্দ্রিক যদি প্রশ্নটা থাকে বা ধারাটা থাকে, তাহলে আমরা কীভাবে সলিউশন করবো। প্রথমে স্টার্ট, তারপর হচ্ছে আমাদের ইনপুট এন মানে শেষ পদ, আয়ের মান হচ্ছে আমাদের এই প্রথম পদটা 1, আর এফ এর মান হচ্ছে 0। অলওয়েজ আমাদের ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এফ এর মান হবে 1। আর এই কন্ডিশন যদি আমাদের সত্য হয় তাহলে আমরা এই দুইটি কাজ করতে পারবো, আর কন্ডিশন যদি মিথ্যে হয় তাহলে আমাদের প্রিন্ট এফ দিয়ে দেবো, এবং সর্বশেষ হচ্ছে ইন্ড। আচ্ছা, তারপরে আমাদের ধারার ফ্লোচার্ট থেকে অ্যালগরিদম তৈরি করা শিখব গুণোত্তর ধারার ক্ষেত্রে। পাশাপাশি আমরা সমান্তর ধারার ক্ষেত্রেও এই অ্যালগরিদমটা সমাধান করব। প্রথমে আমরা চেষ্টা করছি যে এটার গুণোত্তর ধারার যে ফ্লোচার্টটা তা থেকে আমাদের অ্যালগরিদম তৈরি করতে। অ্যালগরিদম মূলত হচ্ছে একটি ধাপ বাই ধাপ বা ধারাবাহিক বর্ণনা, ধাপ বাই ধাপ একটা বর্ণনা। কার বর্ণনা? আমাদের ফ্লোচার্টের বর্ণনা। ফ্লোচার্টটা কিভাবে আমরা তৈরি করলাম এই একটা ধারাবাহিক বর্ণনাকে আমরা অ্যালগরিদম বলতে পারি। এটা হচ্ছে মূলত জ্যামিতিক চিত্রের সমন্বয়ে একটা ব্যাখ্যা। আর এখন আমরা এই ব্যাখ্যাটাকেই জাস্ট এখন লাইন বাই লাইন আমরা নোট আউট করে দেবো।
তাহলে প্রথমে যেহেতু আমাদের এখানে ছিল স্টার্ট, তাহলে আমাদের প্রথম ধাপে লিখব শুরু করি। শুরু করি প্রথম ধাপে লিখব। তারপরে দ্বিতীয় ধাপে আমি কি করেছি, যে এন এর মান ইনপুট দিয়েছি, যার জন্য লিখব এন এর মান ইনপুট করি। তারপরে দেখতে পাচ্ছি তৃতীয় ধাপে আমি আই এর মান নিয়েছি 1 এবং এফ এর মান নিয়েছি আমি 1। তাহলে এই কাজটা এখানে বলবো যে আই ইকুয়াল 1 এবং এফ ইকুয়াল 1 নেই, এই দুইটি মান আমি নিয়ে এখানে রাখি, সেই অর্থে আমি নেই কথাটা ব্যবহার করেছি। তারপরে হচ্ছে 4 একটা শর্ত ছিল, শর্তটা এরকম ছিল আই লেস দেন অর ইকুয়াল এন, মানে আই এর মানটা আমি এন পর্যন্ত নিতে পারবো, যার জন্য আমি এখানে শর্তটা ব্যাখ্যা স্বরূপ লিখে দিয়েছি যে যদি আই লেস দেন অর ইকুয়াল এই শর্তটি সত্য হয় তাহলে 5 নং এবং 6 নং ধাপ গমন করি। যদি এটা সত্য হয় তাহলে আমি এই দুইটি ধাপের কাজ সম্পূর্ণ করতে পারবো, এজন্য লিখেছি 5 নং এবং 6 নং ধাপ গমন করি। অন্যথায় যদি মিথ্যা হয় তাহলে আমার এই ধাপে আসতে হবে। এটা হচ্ছে আমাদের 7 নং। 1 2 3, এটা হচ্ছে 3 নং, এটা হচ্ছে 4 5 6, এই দুইটা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে এটা অবশ্যই 7। আর অবশেষে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের 8। তাহলে এই দুইটা যদি আমরা এই না করতে পারি তাহলে অবশ্যই আমরা নো কমান্ড পাবো, তাহলে আমাদের প্রিন্ট অ্যাপ হয়ে যাবে, যার জন্য লিখেছি যে 7 নং ধাপ গমন করি। তাহলে আমাদের মেইন যে শর্তটা সেটা কিন্তু আমাদের 4 নং ধাপেই রয়েছে, পুরো ফ্লোচার্টের এই কেন্দ্রটা হচ্ছে আমাদের 4 নং ধাপে। আচ্ছা, তারপরে 5 নং ধাপ, 4 নং ধাপের পরে 5 নং ধাপে কী করছি, আমি এফ এর মানটা নির্ণয় করছি। হ্যাঁ, মূলত মেইন প্রসেসের কাজটা এখানে হয়েছে, যার জন্য আমি লিখেছি 5 নং ধাপে যে এফ ইকুয়াল এফ গুণ আই নির্ণয় করি। মূলত প্রসেসিংয়ের ঘরে যা থাকে তা লিখে শুধু জাস্ট নির্ণয় করে লিখে দিলেই হয়। 6 নং ধাপে আমি ইনক্রিমেন্টটা দেখিয়েছি। ইনক্রিমেন্ট হচ্ছে এরকম যে আই ইকুয়াল আই প্লাস 1, মানে ধারাটার বৃদ্ধি ছিল 1, মানে প্রত্যেকটা পদের ব্যবধান ছিল 1 করে, যার জন্য আমি 6 নং ধাপে লিখেছি যে আই ইকুয়াল আই প্লাস 1, আই ইকুয়াল 1 করে বৃদ্ধি করি, এবং এই বৃদ্ধি করার পর মানে 1 করে যে আমি বৃদ্ধি করব, এই বৃদ্ধি করার পরে আমাকে এই বৃদ্ধিকৃত মানটা নিয়ে আমার এই 4 নং ধাপে রাখতে হবে, যার জন্য লিখেছি যে 4 নং ধাপ গমন করি, বৃদ্ধিও করি এবং 4 নং ধাপ গমন করি। বৃদ্ধি করার পর আমি এই মানটা নিয়ে 4 নং ধাপে রাখবো। তারপর হচ্ছে 7 নং ধাপ। 7 নং ধাপে কী করেছি, আমি ফলাফলটা প্রিন্ট করেছি। এখানে যদি লিখতাম যে ফলাফল প্রিন্ট করি তবু হতো, এখানে আসলে আমি কার মানটা প্রিন্ট করেছি, এখানে এফ এর মান লিখলে আমাদের হবে, যার জন্য এখানে লিখেছি যে এফ এর মান প্রিন্ট করি। সর্বশেষ ধাপে এখানে লিখেছি আমি ইন্ট, যার জন্য আমি এখানে লিখে দেবো শেষ করি। তাহলে এই ছিল মূলত আমাদের ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম লেখার সিস্টেমটা। এখন যদি আমাদের এটা সমান্তর ধারা থাকতো, মানে এখানে যোগ চিহ্ন ব্যবহৃত হতো, তাহলে কিভাবে করতাম? তাহলে আহামরি পরিবর্তন করতে হতো না। কোন কোন জায়গায় পরিবর্তনটা করতে হতো আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে আমাদের প্রথম পদ হচ্ছে 1 এবং প্রত্যেকটা পদের ব্যবধান আমি দেখতে পাচ্ছি 2, মানে 2 করে তাদের এই মান বৃদ্ধি পেয়েছে, আর এখানে শেষ পদ হচ্ছে n। তাহলে আমাদের পরিবর্তনটা হচ্ছে এখানে আমাদের এফ এর জায়গায় আমাদের এটা পরিবর্তন করে এস লিখতে হবে, যেহেতু এটা সমান্তর ধারা, মানে প্রত্যেকটার ব্যবধানটা সমান, যার জন্য এখানে আমরা সাম ব্যবহার করব। তাহলে এখানে লিখব এস ইকুয়াল 0, কারণ সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এস এর মান 0ই ব্যবহার করি। আর এই শর্তটা স্বাভাবিকই থাকবে, প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়, যেহেতু এখানে ফ্যাক্টোরিয়ালটা আমি চেঞ্জ করে দেব, কারণ এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে আমরা এখানে স্টেটমেন্টটা এখন লিখব যে এস সমান সমান এস প্লাস আই, আর ইনক্রিমেন্টটা এখানে যদি 2 করে, এখানে আমরা এই 1 মুছে দিয়ে এখানে লিখে নিব 2। আর এখানে প্রিন্ট আমরা আসলে করব সামের বাই এস এর, সাম লিখলে হবে, এস লিখলে হবে। এই ছিল মূলত আমাদের পরিবর্তনটা, আর এই পরিবর্তন জাস্ট এখানে করে দিলেই হবে, আর বাকি লেখাগুলো আমাদের ঠিকই থাকবে। যেখানে এখানে ছিল স্টার্ট, আমরা লিখবো শুরু করি। এখানে এন এর মান ইনপুট করার কথা বলা হয়েছিল, এখানে আমরা লিখবো যে এন এর মান ইনপুট করি। এখানে দুইটি মান, একটা হচ্ছে আই এর মান আর একটা হচ্ছে এস এর মান। তাহলে এই জায়গায় একটু পরিবর্তন করে আমরা লিখে নিব এখানে এস, যে আই এর মান হচ্ছে আমাদের 1 এবং এস এর মান হচ্ছে 0 নেই। কন্ডিশনটা এরকম যে আই লেস দেন অর ইকুয়াল এন, এটা যদি সত্য হয় তাহলে আমরা 5 নং এবং 6 নং ধাপ গমন করি, এই কাজগুলো সম্পূর্ণ করি। অন্যথায় আমরা 7 নং ধাপ গমন করি। 7 নং ধাপ মানে আমাদের প্রিন্টের কাজটা করতে বলা হয়েছে, মানে ফলাফল প্রিন্ট করতে বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে 5 নং ধাপে কী করলাম, আমি এস সমান সমান
এস প্লাস আই এর কাজটা করেছি, তাহলে এটা মুছে দিই। এটা মুছে আমি লিখব এস সমান সমান এস প্লাস আই। ইনক্রিমেন্ট যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে ইনক্রিমেন্ট একটু চেঞ্জ হবে, এখানে লিখবো আমরা 2। যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে আমরা লিখব 2। তাহলে আমাদের প্রত্যেকবারই আয়ের মান কত করে বৃদ্ধি পেয়েছে? 2। তাহলে 2 করে বৃদ্ধি করি এবং 4 নং ধাপ গমন করি। সর্বশেষে এখানে দেখতে পাচ্ছি এই 7 নং ধাপ। 7 নং ধাপে আমরা এফ এর মান প্রিন্ট করছি। এখন আর এফ এর মান বলবো না, এখন বলবো আমরা সাম বা এস। এখানে সাম বা এস লিখলে আমাদের হবে। আর সর্বশেষটি হচ্ছে আমাদের একদম সর্বশেষটি হচ্ছে শেষ করি। তাহলে গুণোত্তর ধারা বা সমান্তরালের ক্ষেত্রে আহামরি পরিবর্তন নেই, শুধু একটু স্টেটমেন্ট আমাদের পরিবর্তন ছিল। আচ্ছা, এখন যদি তারা পাওয়ার ব্যবহার করতো, এখানে পাওয়ার ব্যবহার করতো, পাওয়ার বলতে আমি বুঝিয়েছি এখানে 3 অথবা 4 অথবা 5 বা 2 যদি ব্যবহার করতো, আমরা ধরে নিই এখানে প্রত্যেকটি উপরে পাওয়ার হিসেবে তারা 5 ব্যবহার করেছে। হ্যাঁ, প্রশ্নে এরকম 5 দেওয়া ছিল, তাহলে আমাদের করণীয় কী হবে? যেহেতু তারা পাওয়ার হিসেবে 5 দিয়েছে, তাহলে আমাদের এই জায়গায় একটু পরিবর্তন আনতে হবে, এই স্টেটমেন্টের জায়গায়। তাহলে স্টেটমেন্টের জায়গায় আমরা এইভাবে লিখব যে এস সমান সমান এস প্লাস, এখানে আমরা পাওয়ার বানান করে লিখব, এবং পাওয়ারটা কত? আসলে পাওয়ারটা তো আয়ের উপরে, এই প্রত্যেকটা পদকে তো আমরা আয় দ্বারা প্রকাশ করেছি না। তাহলে আয়ের উপরে কত আমরা কত ব্যবহার করেছি? 5। তাহলে আমরা এখানে আয়ের পরে ক্ষমা দিয়ে 5 লিখে দেব, তাহলে আমাদের আয়ের উপরে পাওয়ার হিসেবে 5 হয়ে যাবে। আর বৃদ্ধি তো আমাদের সেমই থাকবে, তাহলে শুধু খালি এখানে একটু স্টেটমেন্ট আমরা পরিবর্তন করে দেবো। এই জায়গায় আমরা লিখব জাস্ট যে এস সমান সমান এস প্লাস পাওয়ার লিখে আই ক্ষমা দিয়ে আমরা লিখে নিব 5, যে তারপরে এখানে লিখে নেব যে নির্ণয় করি। এই হচ্ছে মূলত আমাদের যদি পাওয়ার বলা থাকে তাহলে স্টেটমেন্টের পরিবর্তনটা। আর এছাড়া যদি এখানে এই 2 ব্যবহার করা হতো, তাহলে কিন্তু জাস্ট আমরা এখানে 5 মুছে দিয়ে এখানে 2 লিখতাম, তাহলে আমাদের এই ধারার কাজটা হয়ে যেত। তাহলে ধারাকেন্দ্রিক যে সমস্যাগুলো এইভাবেই থাকবে, এর চেয়ে কঠিন থাকার কোনো সম্ভাবনা নেই। আমাদের আরও 2 টপিক বাকি রয়েছে, সেটা হচ্ছে সাধারণ ফ্লোচার্ট, ছোটো বড় ফ্লোচার্ট। আমি কিন্তু ধারাবাহিকক্রমে দিয়েছিলাম যে প্রথমে দিয়েছিলাম সাধারণ, তারপরে ছোটো বড়, এবং সর্বশেষটি ছিল আমাদের ধারার। আমি ধারার যা আলোচনা ছিল একদম অ্যালগরিদম সহ আমি বুঝিয়ে দিয়েছি ফ্লোচার্টের এই বর্ণনাটা। এখন আমরা সাধারণ ফ্লোচার্টটার আলোচনা করব, একটা বিশদ আকারে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, সাধারণ ফ্লোচার্ট আমাদের কখন হবে? প্রশ্নে এগুলো বলা থাকলে যোগফল, গড়, ক্ষেত্রফল, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এইগুলো বলা থাকলে আমাদের এই সাধারণ ফ্লোচার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এরকম বলা থাকতে পারতো যে এ বি সি, আমাদের প্রশ্নে এরকম বলা থাকতে পারতো যে এ বি সি হচ্ছে আমাদের 3টি সংখ্যা, এ বি সি 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের, এ বি সি 3টি সংখ্যা তার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আমি উভয়ই একসাথে করার চেষ্টা করছি। ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করো, এরকম বলা থাকতে পারতো। ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করো। তাহলে সাধারণ ফ্লোচার্ট তো আমি অনেক আগে দিয়েছিলাম যে প্রথমে আমাদের একটা ডিম্বাকার চিত্র হবে, তারপরে হবে আমাদের রম্বস আকৃতির ইনপুটের জন্য, তারপরেটি হচ্ছে একটি প্রসেসিংয়ের পরে আমাদের আউটপুটের জন্য আবার একটি রম্বসের মতন হবে, এবং সর্বশেষটি আবার ডিম্বাকৃতির হবে শেষ করার জন্য। এখানে লিখতে হবে আমাদের স্টার্ট। এখানে কিন্তু ইনপুট হচ্ছে 3টি, যার জন্য স্টার্টের পরে আমাদের ইনপুট হিসাবে নিতে হবে এখানে এ বি এবং সি, এই 3টি মান। এখানে যদি আমাদের এক্স ওয়াই জেড বলা থাকতো, তাহলে আমরা এক্স ওয়াই জেডই নিতাম, যেহেতু 3টি সংখ্যার যোগফল নির্ণয় করতে আমাদের বলা হচ্ছে। যোগফলকে আমরা এস দ্বারা প্রকাশ করি বা সাম দ্বারা প্রকাশ করি, মানে সামেশান। তাহলে আমরা লিখব সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের যোগের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা প্রিন্ট দিব, এখানে লিখব প্রিন্ট সাম, আর সর্বশেষে আমরা এখানে লিখে দেব ইন্ড। এই ছিল মূলত আমাদের ফ্লোচার্টটি 3টি সংখ্যার যোগফলের। এখন এই ফ্লোচার্ট দেখে আমরা অ্যালগরিদমটা করে নেব। প্রশ্নে যদি আমাদের শুধু অ্যালগরিদম বলে, আমরা চেষ্টা করব ফ্লোচার্টটাই অঙ্কন করে নিতে, কারণ ফ্লোচার্ট থেকে আমাদের অ্যালগরিদমটা তৈরি করতে খুবই সহজ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা এই জ্যামিতিক চিহ্ন ব্যবহার করেছি 5টি, তাহলে আমরা 5টি ধাপে এখানে অ্যালগরিদম অঙ্কন করব। প্রথম ধাপটি, তাহলে প্রথমে আমরা লিখলাম, শুরু করি
তারপরে দ্বিতীয় ধাপে লিখলাম যে এ বি সি এর মান ইনপুট করি। তৃতীয় ধাপে ছিল আমাদের মেইন প্রসেসের কাজটা, মানে যোগফলের কাজটা। তাহলে এখানে যা ছিল আমরা তাই লিখে নিব, জাস্ট করে লিখে দেবো নির্ণয় করি। তাহলে সাম সমান সমান এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি। তারপরে হচ্ছে প্রিন্টের কাজটা, মানে ফলাফল প্রদর্শনের কাজ। তাহলে প্রিন্টে আমি কার ফলাফল প্রদর্শন করলাম? সাম। তাহলে এরকম সামের মান প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি, এতটুকু লিখলে আমাদের হতো। আর এখানে যদি ইন আমরা লিখবো শেষ করি। তাহলে 5টা ধাপের সমন্বয়ে আমরা 3টি সংখ্যার যোগফলের কাজটা করে নিয়েছি। এখন যদি প্রশ্নে 3টি সংখ্যা না, যদি বলা থাকতো 2টি সংখ্যা, তাহলে আমরা ধরে নিতাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের এ এবং আমাদের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বি। তাহলে আমাদের ইনপুট একটা কমে যেত, তাহলে হতো এরকম। আর এই জায়গায় জাস্ট খালি আমাদের এতটুকু পরিবর্তন হতো, আর সবগুলো আমাদের ঠিক থাকতো যোগফলের ক্ষেত্রে। এখন তারা বর্ধিত করে তারা 4টা সংখ্যাও দিতে পারতো, যে এ বি সি ডি এমনভাবেও তারা বলে দিতে পারতো। আমাদের সেম প্রসেসে অ্যাপ্লাই করবো, শুধু খালি একটু ইনপুটের আমাদের একটু পরিবর্তন হবে আর কি। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব গড় নির্ণয় করতে। 3টি সংখ্যার গড় নির্ণয় করতে আমাদের চেষ্টা করব। এখন 3টি সংখ্যার গড় নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে যে আসলে গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি। গড়কে আমরা এ দ্বারা প্রকাশ করি, কারণ আমরা অ্যাভারেজ বলতে গড়কে বুঝি। তাহলে 3টি সংখ্যায় যেহেতু, তো আমরা আবার ইনপুট হিসাবে নিলাম এ বি সি। যেহেতু এখন আমরা গড় নির্ণয় করব, তাহলে অবশ্যই এখানে বানান করে আমরা লিখে নিব অ্যাভারেজ। এবং এই অ্যাভারেজটা আমরা কীভাবে নির্ণয় করছি, যে এ বি এবং সি যোগ করছি আর এখানে 3 দ্বারা ভাগ করছি। এই হচ্ছে আমাদের অ্যাভারেজ নির্ণয়ের কাজ। আর প্রিন্টে আমরা এখন আর সাম লিখবো না, কারণ যেহেতু আমাদের গড়ের কাজটা করছি। তাহলে আমরা এখানে প্রিন্ট অ্যাভারেজ লিখে দেবো, প্রিন্ট অ্যাভারেজ। আর ইন্ট যা ছিল তাই থাকবে। এখন তাহলে অ্যালগরিদমে কতটুকু পরিবর্তন হবে, এখানে স্টার্ট আমরা লিখবো শুরু করি। তারপরে এ বি সি এর মান ইনপুট করি, লিখলাম এ বি সি এর মান ইনপুট করি। আর অ্যাভারেজ যেহেতু এখন আর এই সাম কথাটা থাকবে না, তাহলে এটা মুছে আমরা এখানে লিখে নেব অ্যাভারেজ। এখানে লিখবো আমরা অ্যাভারেজ ইকুয়াল, আমরা অ্যাভারেজটা কীভাবে নির্ণয় করেছি, 3টা বর্ণ যোগ করেছি এবং এটাকে 3 দ্বারা ভাগ করে দিয়েছি। জাস্ট পরে লিখে নিব যে নির্ণয় করি। আর এই জায়গায় লিখব অ্যাভারেজের মান আমরা প্রিন্ট করি, এভাবে লিখব যে অ্যাভারেজ এর মান প্রিন্ট করি আর সর্বশেষে শেষ করি। তাহলে এই ছিল মূলত আমাদের এই 3টি সংখ্যার গড় নির্ণয়। যদি 2টি সংখ্যা বলতো, জাস্ট আমাদের একটা ইনপুট কমিয়ে দিতাম। আচ্ছা, তারপরে আমরা ট্রাই করব যে ক্ষেত্রফল নির্ণয় করার। এটা ত্রিভুজ হোক বা আয়তকার হোক বা এই অন্যান্য ত্রিভুজ হোক, বিষমবাহু বা সমবাহু ত্রিভুজই হোক না কেন, আমাদের ক্ষেত্রফল কেন্দ্রিক যে সমস্যাগুলা, তার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আলোচনা করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটি গাণিতিক সূত্র জানতে হবে, যেটা আমাদের ক্লাস 9-10 আমরা শিখেছিলাম, যে আমাদের হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, মানে ভূমি আর গুণ আমাদের এই উচ্চতা গুণে থাকবে, আর এর প্রথম দিকে আমাদের এই হাফ থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের এই ত্রিভুজের সূত্রটি। আমি এই দিক দিয়ে একটা ত্রিভুজের চিত্র অঙ্কন করে রেখেছি। প্রশ্নে এরকম বলা থাকতে পারে যে উদ্দীপকে প্রদত্ত চিত্রটির ক্ষেত্রফলের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করো। তাহলে ফ্লোচার্ট আমাদের সাধারণ ফ্লোচার্ট অঙ্কন করে দেবো। প্রথমে আমরা লিখে নিব স্টার্ট, এবং দ্বিতীয়তে আমরা লিখে নিব ইনপুট বি এবং এইচ। বিতে আমি বুঝিয়েছি ভূমি এবং এইচতে বুঝিয়েছি এখানে উচ্চতাকে, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি বাহুর মানই সমান থাকে, যার জন্য আমাদের একটি বাহুর মান হলেই হয়, বা মানে শুধু ভূমির মানটা হলেই হয়, আর উচ্চতার মানটা আমাদের প্রয়োজন পড়ে, যার জন্য আমি এখানে সূত্রটা একদম লিখে রেখেছি। তাহলে 2টা মান আমাদের ইম্পর্টেন্ট, যার জন্য এখানে ইনপুটে আমি লিখেছি বি এবং এইচ। আর এই ছিল মূলত আমাদের মেইন প্রসেসের কাজটা, মানে ক্ষেত্রফল নির্ণয়ের কাজটা। ক্ষেত্রফলকে আমরা ইংলিশে এরিয়া দ্বারা প্রকাশ করি, যার জন্য লিখেছি এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। পুরো সূত্রটা লিখে নিয়েছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আর প্রিন্টে আমি লিখে রেখেছি যে এরিয়া, কারণ আমি যেহেতু ক্ষেত্রফলটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। আর সর্বশেষে লিখে দিলাম আমি ইন্ড। এখানে 5টা স্টেপে যেহেতু আমরা ফ্লোচার্টটা অঙ্কন করলাম, এই 5টা স্টেপেই আমি এখানে বর্ণনা স্বরূপ লিখে দেবো, তাহলে আমার অ্যালগরিদমটা হয়ে যাচ্ছে। এখানে ছিল স্টার্ট, তাহলে এখানে আমরা প্রথম ধাপে লিখবো শুরু করি, দ্বিতীয় ধাপে লিখবো বি এবং এইচ এর মান ইনপুট করি, তৃতীয় ধাপে এখানে যা ছিল তাই লিখবো, জাস্ট খালি শেষ দিকে লিখে নেব যে নির্ণয় করি। তারপরে হচ্ছে চতুর্থ ধাপে আমি ফলাফলটা প্রিন্ট করতে যাচ্ছি ক্ষেত্রফলের, যার জন্য লিখেছি যে এরিয়া এর মান প্রিন্ট করি, অথবা শুধু এখানে যদি লিখতাম যে ফলাফল প্রিন্ট করি, তো তাহলে আমাদেরও
হতো। সর্বশেষে যেহেতু এখানে ইন লিখেছি, এখানে লিখে দেবো যে শেষ করি। তাহলে এইভাবে মূলত আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা ট্রাই করব, যদি বিষমবাহু বলা থাকে প্রশ্নে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, যদি এই চিত্রটাই দেওয়া থাকে, যদি একটু চেঞ্জ করে এখানে বলে দেয় যে এখানে একটা বাহু হচ্ছে এ, আরেকটা বাহু হচ্ছে বি এবং আরেকটি হচ্ছে সি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা আমরা কিভাবে করব। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন হচ্ছে এই জায়গায়, যে আমাদের অর্ধ পরিসীমার প্রয়োজন পড়ছে। আর স্বাভাবিকভাবে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব, আমাদের ক্ষেত্রফল সূত্রতে অ্যাপ্লাই করতে হবে। আর আমরা কীভাবে বুঝবো যে বিষমবাহু, আমাদের প্রদত্ত চিত্রে 3টি বাহুর মান বলা থাকবে যে এ বি সি, যদি তারা মান দিয়ে দেয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এখানে লিখে নিব যে এ এর মান যা দেওয়া থাকবে তা, বি এর মান, সি এর মান যা দেওয়া থাকবে তাই লিখে নিব। আর যদি মান না দেওয়া থাকে তাহলে আমরা শুধু এই এ বি সি এইগুলাই ব্যবহার করব। তাহলে যেহেতু বিষমবাহু বলা ছিল প্রত্যেকটি বাহুই অসমান, সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে স্টার্ট, তারপরে লিখতে হবে ইনপুট 3টি বাহুর মান, তারপরে হচ্ছে এস এর মান নির্ণয় করতে হবে। বিষমবাহুর ক্ষেত্রে আমাদের অর্ধ পরিসীমার প্রয়োজন পড়ে। পরিসীমা বলতে আমরা 3টি বাহুর যোগফলকে বুঝিয়েছি, আর এই 3টি বাহুর যোগফল করে তারপরে যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের অর্ধ পরিসীমা পেয়ে যাচ্ছি। আর অর্ধ পরিসীমা বের করার নিয়মটা হচ্ছে যে যোগফলটাকে, 3টি বাহুর যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, এই হচ্ছে আমাদের এস। তারপরে হচ্ছে আমাদের মূল যে কাজটা, প্রসেসিংয়ের কাজটা, এরিয়া। আমি বিষমবাহুর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আমাদের এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে, যে বড় করে আমাদের রুট চিহ্ন দিতে হবে, তারপরে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লিখে নিব। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 2টি আমাদের প্রসেসিংয়ের গড় হয়েছে। এই সাধারণ ফ্লোচার্ট থাকা সত্ত্বেও এখানে একটা গড় আমাদের বাড়তি হয়েছে, সেটি হচ্ছে যে প্রসেসিংয়ের গড় 2টি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্টে আমরা এরিয়া দিয়ে দেবো, কারণ আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করবো। সর্বশেষ হচ্ছে ইন্ট। আর এই ফ্লোচার্টের যে জ্যামিতিক ব্যাখ্যাটাকে আমরা লাইন বাই লাইন বলে দেবো, তাহলে আমাদের অ্যালগরিদমটা হয়ে যাচ্ছে। এখানে যেহেতু 6টি জ্যামিতিক চিহ্ন, যার জন্য আমরা 6টি ধাপ লিখেছি। প্রথমে স্টার্ট, যার জন্য লিখেছি শুরু করি, তারপরে হচ্ছে ইনপুট এবিসি লিখব, ইনপুট এবিসি বা এবিসি এর মান ইনপুট করি, এভাবে লিখলেও হবে। এখানে এস এর মান কীভাবে নির্ণয় করেছি তার লিখে জাস্ট নির্ণয় করি কথা লিখে দিব, তাহলে আমাদের 3 নং ধাপ কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে 4 নং ধাপ। 4 নং ধাপে আমরা মূল কাজটা করেছি, এরিয়ার কাজটা। তাহলে পুরো সূত্রটা আমি এখানে লিখে জাস্ট আবারও লিখে দিব, নির্ণয় করি, তাহলে আমাদের 4 নং ধাপও কমপ্লিট। সর্বশেষ শেষ দিকে হচ্ছে আমাদের এরিয়ার কাজটা। তাহলে এরিয়া যেহেতু আমি প্রিন্ট করে নিয়েছি, এখানে প্রিন্ট এরিয়া দিয়েছি, তাহলে 5 নং ধাপে লিখবো যে এরিয়া প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি। তারপরে হচ্ছে ইনটে আমি জাস্ট লিখে দিব যে শেষ করি, কারণ 6 নং ধাপ মূলত শেষ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। এই ছিল মূলত বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। এছাড়া যদি আমাদের একটু কঠিন করে প্রশ্নে দিতে চায় তাহলে আমাদের দিতে পারে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন যদি বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমাদের এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে 2টি মান আমাদের প্রধান হয়ে দাঁড়ায়, একটি হচ্ছে দৈর্ঘ্য, একটি হচ্ছে প্রস্থ। আমরা বুঝার সুবিধার্থে আমরা দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করতে পারি এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ফ্লোচার্টটা আমাদের অবশ্যই সাধারণ ফ্লোচার্ট হবে। 5টি জ্যামিতিক চিহ্নের সমন্বয়ে আমাদের ফ্লোচার্টটা আগে অঙ্কন করে নেব। আর যেহেতু এখানে 5টি জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি, আমাদের অ্যালগরিদম বর্ণনার ক্ষেত্রে আমাদের 5টি ধাপের আমাদের প্রয়োজন পড়বে। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে স্টার্ট, তারপরে লিখব ইনপুট। যেহেতু আমাদের সূত্রটা ছিল এরকম আয়তকারের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ ইন্টু বি বলতে পারি। তাহলে ইনপুট হিসেবে আমরা 2টি নিব, এ এবং বিকে নিব। তারপরে প্রসেসিংয়ে করে আমি লিখবো এরিয়া ইকুয়াল, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব এ এবং বিকে গুণ আকারে রাখবো, তাহলে আমাদের এরিয়াটা নির্ণয় হয়ে যাবে। আর তারপরে হচ্ছে প্রিন্ট এরিয়া লিখে নিব একদম এই আউটপুটের করে। আর সর্বশেষটি হচ্ছে আমাদের ইন, মানে আমাদের ফ্লোচার্টটা শেষ অর্থে ব্যবহৃত হয়েছে। যেহেতু এখানে 5টি ধাপ ছিল, 5টি ধাপ এখানে শুধু আমরা খালি বর্ণনা করে দেবো। প্রথম ধাপে যেহেতু আমরা স্টার্ট লিখেছি, তাহলে এখানে লিখবো শুরু করি। আর দ্বিতীয় ধাপে আমি 2টি মান এখানে ইনপুট করেছি, সেটি হচ্ছে এ এবং বি, যার জন্য লিখেছি এ এবং বি এর মান ইনপুট করি। আর তৃতীয় ধাপে মেইন প্রসেসের কাজটা করেছি, মানে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখানে সূত্রতে যা ছিল তাই লিখলাম, জাস্ট শেষ দিকে আমরা লিখে নিব যে নির্ণয় করি। আর চতুর্থ ধাপে ফলাফল প্রিন্ট করেছি এরিয়ার, এখানে লিখে নিব যে এরিয়া প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি। আর সর্বশেষ ধাপে ইন্ট ছিল, এখানে লিখব শেষ করি। এই ছিল মূলত আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের আয়তক্ষেত্রের।
সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সাধারণ ফ্লোচার্টটাই ব্যবহার করতে হবে। সাধারণ ফ্লোচার্ট বলতে আমি বুঝিয়েছি যে 5টি স্টেপে প্রথমে হচ্ছে আমাদের ডিম্বাকার চিহ্নটি, তারপরে ইনপুট, তারপরে প্রসেস, তারপরে আউটপুট এবং সর্বশেষটি হচ্ছে এই ডিম্বাকার চিত্র দ্বারা আমরা ইন করা বুঝিয়েছি। আচ্ছা, প্রথমেই যেহেতু আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে হবে, মানে সেলসিয়াসকে আমি সি দ্বারা প্রকাশ করেছি এখানে এবং এফকে ফারেনহাইটকে এফ দ্বারা প্রকাশ করেছি। এটির ফ্লোচার্ট এবং অ্যালগরিদম উভয়ই করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার একটা সূত্র গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি কনভার্ট করতে চাচ্ছি সি থেকে এফে, তাহলে আমাদের এফ এর সূত্রটা জানতে হবে। এফ এর সূত্রটা হচ্ছে এরকম যে সি এর সাথে গুণাকার রয়েছে আমাদের 9 এবং ভাগাকার রয়েছে 5 এবং যুগাকার রয়েছে 32। এই সূত্রটা মুখস্থ করতে হবে কনভার্টের ক্ষেত্রে। তাহলে প্রথমে লিখবো স্টার্ট, তারপরে লিখবো ইনপুট সি, যেহেতু আমি সি এর মানকে আমি এফ এ কনভার্ট করতে যাচ্ছি। তারপরে লিখবো আমি এফ এর যে সূত্রটা, এফ এর সূত্রটা কি, আমরা সি এর সাথে গুণাকারে রাখবো 9কে এবং ভাগাকারে রাখবো 5কে এবং যুগ আকারে রাখবো আমরা 32কে। আর প্রিন্টে আমরা লিখে নিব এফ, যেহেতু আমরা এফ এর মান প্রিন্ট করতে যাচ্ছি। আর সর্বশেষে লিখে দিব আমরা ইন্ড। এখানে 5টা ধাপের সমন্বয়ে যেহেতু ফ্লোচার্টটা করেছি, এই 5টা ধাপে এখন বর্ণনা করে দেবো, তাহলে আমাদের অ্যালগরিদমটা হয়ে যাবে। তাহলে স্টার্ট এখানে লিখেছি, যার জন্য আমরা অ্যালগরিদম লিখবো। শুরু করি, সি এর মান ইনপুট করি, এখানে লিখবো সি এর মান ইনপুট করি। এখানে মেইন প্রসেসের কাজটা করা হয়েছে, মানে এফ এর মান নির্ণয় করা হয়েছে। তাহলে এফ এর পুরো সূত্রটা আমরা এখানে লিখবো। এফ এর পুরো সূত্র লেখার পরে শেষ দিকে লিখে দেবো নির্ণয় করি। আর এই দিকে যেহেতু লিখেছিলাম আমি প্রিন্ট এফ, তাহলে লিখবো এফ এর মান প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি। সর্বশেষে এখানে ছিল ইন্ড, আর এখানে আমরা লিখে নিব শেষ করি। আর সেম ফরম্যাট আমরা অ্যাপ্লাই করে আমরা এই ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াসে যেতে পারি। প্রশ্নে এরকম বলা থাকতে পারে যে ফারেনহাইট থেকে আমাদের সেলসিয়াসে রূপান্তর করো, এরকম বলা থাকতে পারে যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করো। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই সি এর সূত্রটা জানতে হবে। তাহলে কিন্তু আমাদের এখন ইনপুট আকারে কাজ করছে এফ, তাহলে ইনপুটে আমরা লিখবো এখানে এফ। আর এই জায়গায় আমরা সূত্রটাও চেঞ্জ করে নেব, যেহেতু আমরা সেলসিয়াসে কনভার্ট করব। তাহলে আমাদের সি এর সূত্র লিখতে হবে। সি এর সূত্রতে এরকম যে এফ থেকে আমাদের 32 বিয়োগ হয়েছে এবং গুণ আকারে রয়েছে 5 এবং ভাগ আকারে রয়েছে আমাদের 9। আর প্রিন্টে আমরা এখন এই সি দিব, কারণ আমাদের সিতে কনভার্ট করতে যাচ্ছি। আর এখানে ইন, তো ইনই থাকবে। আর এটাকে জাস্ট এখন ব্যাখ্যা করে দেবো। এখানে স্টার্ট, এখানে লিখবো শুরু করি। এখানে ইনপুট হিসেবে আমি ব্যবহার করছি এফ, যার জন্য এখানে লিখবো এফ এর মান ইনপুট করি। আর এই পুরো সূত্রটা এখানে আমি জাস্ট লিখে দিব। তাহলে আমাদের 3 নংয়ের যে ধাপটা, 3 নং ধাপটা হয়ে যাবে। এখানে কি লিখেছি, আমরা সি এর মানটা বের করেছি, এফ থেকে আমাদের 32 বিয়োগ করেছি এবং গুণ আকারে লিখেছি 5 এবং ভাগ আকারে লিখেছি 9। আচ্ছা, যেহেতু প্রিন্টে আমরা সি লিখেছি, তাহলে এখানে লিখবো সি এর মান প্রিন্ট করে দেবো, ফলাফল প্রিন্ট করি। আর সর্বশেষে লিখে দেবো আমরা শেষ করি। তাহলে এই ছিল মূলত আমাদের এই ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইটের দুটি সমস্যারই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। এই হচ্ছে আমাদের সর্বশেষ টপিকটা, মানে দুটি সংখ্যার ছোট বড় নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে দুটি সংখ্যা ওখানে বলতে পারে প্রশ্নে, 3টি সংখ্যা বলতে পারে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 3টি সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট তাও বলতে পারে। আগে বড়টা আমি সলিউশন করার চেষ্টা করছি, তারপরে ছোটটা সলিউশন করব। তাহলে 3টি সংখ্যার মধ্যে কোনটি বড় তার নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে 3টি সংখ্যা যেহেতু আমরা 3টি আমাদের ডিসিশন সিম্বল দেবো, আর আউটপুটের গড় হবে আমাদের 3টি। এইভাবে মনে রাখতে পারি, প্রথমে একটা স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট, তারপর 3টি আমাদের ডিসিশনের গড় হবে, মানে শর্তের চিহ্ন হবে, এবং 3টি আউটপুটের গড় হবে এবং প্রত্যেকটাকে জয়েন করে দিব এবং সর্বশেষে লিখে দেবো ইন্ট। এই ফরম্যাটে আমি এই ফ্লোচার্টটা মনে রাখতে পারি। 3টি সংখ্যার মধ্যে কোনটি বড়। প্রশ্নে কিন্তু এইভাবে বলা থাকতে পারতো যে 3জন ব্যক্তি তারা যে কোনো একটা কিছু পণ্য ক্রয় করেছে, তা কার পণ্যটার মূল্য বেশি সেভাবে বলতে পারতো, সেম প্রসেস। অথবা 3জন খেলোয়াড়ের কথা বলা থাকতে পারতো যে 3জন খেলোয়াড় কিছু রান করেছে এবং কে বেশি রান করেছে তার নির্ণয় করো। সেটাকেও আমরা এ বি সি দ্বারা অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করে আমরা সলিউশন করতে পারবো, মানে যদি ফ্লোচার্ট বলে। তাহলে আমরা চলো সমাধান করি। প্রথমেই লিখবো আমরা স্টার্ট, তারপরে ইনপুট যেহেতু 3টি, তাহলে এখন যদি তিনটির মান বলা থাকতো, একটা দামও বলা থাকতে পারতো, রাউন্ডও বলা থাকতো, বা অন্য কিছু বলা থাকতে পারতো, তাহলে কিন্তু আমরা লিখতাম যে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত এবং সি ইকুয়াল এত। আর এখন যেহেতু কিছু বলা নেই, জাস্ট আমরা ইনপুটে লিখবো এ বি সি। 3টা বর্ণের যেহেতু কাজ, আমি প্রথমে এর কাজটা করব। প্রথম শর্ততে আমি বলবো এ গ্রেটার দেন বি, মানে বি থেকে হচ্ছে এ বড়। প্রথমে আমি এ নিয়ে কাজ করব, তারপরে আবার বলবো এ গ্রেটার দেন সি, সরি এখানে সি হবে, এ গ্রেটার দেন সি, মানে এখনও বলছি যে এই বড়। তার মানে এই কথা দ্বারা প্রমাণ করছে যে
বি থেকে এ বড় এবং সি থেকেও এ বড়, যার জন্য আমি এখানে লিখবো ইয়েস। তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে প্রিন্ট এ, মানে এ হচ্ছে বড়। তাহলে আমাদের এ কেন্দ্রিক কাজটা হয়ে গেল, কারণ এখানে এখানেও দেখতে পাচ্ছি এ বড়, এখানে এ বড়। যদি এই কমাটা সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমাদের প্রিন্ট হবে এ। আর এখন কাজ করব আমরা বি নিয়ে। তাহলে এই শর্তটা যে ছিল এই দিক দিয়ে আমরা লিখবো নো। এই নো কথার মানে বোঝাচ্ছে এরকম যে আমরা বি কে বলছি বড় এবং এ কে বলছি ছোটো, মানে এই শর্তকে আমি মানি না। নো কথার মানে বোঝাচ্ছে যে এখন হচ্ছে বি বড় আর এ হচ্ছে ছোট। আর এই দিক দিয়ে আবার নোর পরে আবার এই দিক দিয়ে আমাদের আরেকটা কাজ করতে হবে কন্ডিশনের করে, যে এখন বলতে হবে যে তুমি এখন বি নিয়ে কাজ করছি, এখন বলতে হবে বি গ্রেটার দেন সি, মানে সি থেকেও বি বড়। এখন যদি এই কমান্ডটা আমরা ইয়েস পাই, তাহলে আমরা অবশ্যই প্রিন্টে লিখবো বি, মানে তাহলে হচ্ছে এখানে বি বড়। তাহলে এই দুইটা কাজ করলাম আমরা বি এর জন্য। এখন যদি আমাদের সি এর জন্য কাজ করতে হয়, তাহলে এই দিক দিয়ে আমাদের নো কমান্ড আনতে হবে এবং এই দিক দিয়েও নো কমান্ড আনতে হবে। মানে এখানে যে আমাদের এ বড় ছিল তাও আমরা মানি না, নো দিব, এবং এই দিক দিয়ে যে বি বড় ছিল তাও আমরা মানি না, এখানে নো কমান্ড দিব। তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে সি। এই ছিল মূলত তিনটির আউটপুট, এবং এটাকে আমরা জয়েন চিহ্ন দ্বারা ইন করে দেব। এখন এই ফ্লোচার্ট থেকে আমরা অ্যালগরিদম করার চেষ্টা করব। প্রথমে আমি যেহেতু স্টার্ট লিখেছি, তাহলে প্রথম ধাপে লিখবো যে শুরু করি, তারপরে তিনটির মান এ বি সি এর মান ইনপুট করি। এখন আমি আবার একই নিয়ে কাজ করব প্রথম ধাপে, যার জন্য বলেছি তিন নং ধাপে বলেছি যে যদি এ গ্রেটার দেন বি, আবার এন চিহ্ন দুটি ব্যবহার করেছি, আবার বলেছি এ গ্রেটার দেন সি, মানে বি থেকে যদি এ বড় হয় এবং সি থেকেও যদি এ বড় হয়, তাহলে আমরা এ বড় প্রিন্ট করি, অন্যথায় পরবর্তী ধাপ গমন করি। মানে এই 3 নং ধাপে আমি পুরোপুরি একে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আচ্ছা, তারপরে 4 নং ধাপে আবার বলবো বিকে নিয়ে কাজ করবো। এখন বলবো যদি বি গ্রেটার দেন এ, আবার এন চিহ্নের পরে যদি এরকম হয় যে বি গ্রেটার দেন সি, মানে এ থেকেও আমাদের বি বড় যদি হয় বা সি থেকেও যদি বি বড় হয়, তাহলে আমাদের বি বড় সেটা প্রিন্ট করি, অন্যথায় পরবর্তী ধাপ গমন করি। এখানে দুইটি কন্ডিশন আমরা রেখেছি, একটা এর জন্য এবং একটি বি এর জন্য। তাহলে এই দুইটি যদি না হয়, তাহলে অবশ্যই তারপরে উত্তর হতে যাচ্ছে আমাদের সি, যার জন্য এখন আর এত কিছু আমাদের বলতে হবে না। শুধু 5 নং ধাপে সি বড় প্রিন্ট করি এটা লিখে দিলেই হবে, আর সর্বশেষ আমি লিখে দেবো শেষ করি। তাহলে একদম শর্ট ওয়াইজ আমরা চেষ্টা করেছি যে এই ফ্লোচার্টটা অ্যালগরিদম করতে। যদি প্রশ্নে এরকম বলতো যে বড় না বলে যদি ছোট বলতো যে 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট তা নির্ণয় করো, অথবা 3জন ব্যক্তি তাদের ক্রয়কৃত পণ্যের মধ্যে সবচেয়ে দাম কার কত, অথবা 3জন ব্যক্তি রান করেছে এবং এই রানের মধ্যে কম রান কে করেছে, এরকম যদি বলতো, তাহলে আমরা চিহ্নগুলো জাস্ট খালি ঘুরিয়ে দিতাম। এখানে যেহেতু আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করেছি, এখানে আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করতাম। যদি বড় না বলে আমাদের কোনটি ছোট তা নির্ণয় করতে বলা হতো, তাহলে আমরা জাস্ট এই দিক দিয়ে চিহ্নগুলো ঘুরিয়ে দিতাম, তাহলে আমাদের কোনগুলো ছোট তা নির্ণয় হয়ে যেত। এই প্রত্যেকটাই জায়গায় আমরা এই চিহ্নগুলো একটু চেঞ্জ করে দেব, তাহলে আমাদের কন্ডিশন সহ পুরো কাজই হয়ে যাবে। আর আরেকটু চেঞ্জ করতে হবে, এখানে লিখেছি আমরা বড়, এই প্রত্যেকটা জায়গায় আমাদের লিখে দিতে হবে এখানে যে ছোট। যেখানে আমরা বড় লেখাটা দেখব, সেখানে অবশ্যই আমরা লিখে নিব ছোট, তাহলে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু পরিবর্তনের মাধ্যমে আমরা একটি উপায়ে দুটি কাজ করতে পারছি, 3টি সংখ্যার মধ্যে কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম।